একটি ফার্ম তার উৎপাদন কার্য চালায় মূলত মুনাফা করার জন্য, কিন্তু সবসময় তো মুনাফা হবে বিষয়টা এমন না, মাঝে মাঝে ক্ষতি হয়। কিন্তু ক্ষতি স্বীকার করা একটি ফার্মের মূল উদ্দেশ্য নয়। তো একটি ফার্ম কখন ক্ষতি স্বীকার করার পরেও উৎপাদন চালিয়ে যায়, এই ভিডিওতে আমরা দেখব সেই কনসেপ্টটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা চিত্র। তো আমরা এই চিত্র দুইটা একটু বোঝার চেষ্টা করব যে এই চিত্র দুইটাতে আসলে কি ঘটতেছে। তো এখানে তিনটা শর্ত দেওয়া আছে। প্রথম দুইটা শর্ত হচ্ছে আমাদের একটি ফার্মের ভারসাম্যের শর্ত। আচ্ছা, তো এইখানে আমরা প্রথম যে চিত্রটা দেখছি এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এবং এই চিত্রে আমরা খেয়াল করি যে আমাদের এসি যে রেখাটা অর্থাৎ এভারেজ কস্ট যেটা, সেটা আমাদের দাম স্তর অর্থাৎ পি থেকে, এই যে দাম স্তর পি, এখান থেকে ঠিক উপরে অবস্থান করতেছে। তার মানে এই অংশটুকু এই ফার্ম ক্ষতির মুখোমুখি হচ্ছে, অর্থাৎ এই ফার্মটা স্বল্পকালে কি হচ্ছে, ক্ষতি করতেছে। আচ্ছা, তো এই ফার্মটা কখন উৎপাদন চালিয়ে যাবে? ধরো তোমার একটা কোম্পানি আছে, দেখছো তুমি কোম্পানিতে লস হচ্ছে, বাট উৎপাদন কখন তুমি চালিয়ে যাবে? যখন তুমি দেখবে যে তোমার অ্যাটলিস্ট ভ্যারিয়েবল কস্ট যেটা আছে, অর্থাৎ কাঁচামাল কেনা, অস্থায়ী কর্মচারীদের বেতন দেওয়া, বিদ্যুৎ বিল দেওয়া, এই ধরনের যে খরচগুলো আছে অ্যাটলিস্ট সেগুলো যদি তোমার উঠে আসে, তাহলে তুমি উৎপাদনটা চালিয়ে যাবে। কেন চালিয়ে যাবে? এর কারণ হচ্ছে উৎপাদন চালিয়ে গেলে তোমার মেশিনারিজগুলো সচল থাকবে, কারখানা সচল থাকবে, ভবিষ্যতে কোনো এক সময় হয়তো বা প্রফিট করা যাবে। উৎপাদন বন্ধ করে দিলে সবই লস, তোমার স্থায়ী খরচ সেটাও লস, পরিবর্তনশীল খরচ নাই, বাট তোমার কারখানাটা ডাউন হয়ে যাচ্ছে সেটাও তোমার লস। অর্থাৎ তোমাকে খেয়াল করতে হবে যে এখানে পরিবর্তনশীল ব্যয়টা কোন অবস্থাতে আছে। তো এখানে দেখো এভিসি, এভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয়। তো তার অবস্থানটা দেখো আছে ঠিক এইখানটাতে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যয় রেখা, প্রাইস রেখা, তার চেয়ে ঠিক নিচে অবস্থান করতেছে। অর্থাৎ আমরা ভেরিয়েবল কস্টের চেয়ে বেশি টাকা আর্ন করতে পারতেছি, তাই না? আচ্ছা, অর্থাৎ আমাদের ভেরিয়েবল কস্টটা বা এভারেজ ভেরিয়েবল কস্ট যদি পি রেখার নিচে অবস্থান করে, বা এআর রেখার, আমরা সহজে বলি যে এআর রেখার নিচে অবস্থান করে বা এমআর রেখার নিচে অবস্থান করে, তখন হচ্ছে আমরা উৎপাদন চালিয়ে যাব। স্বল্পকালে হয়তো আমাদের ক্ষতি হবে, বাট দীর্ঘকালে প্রফিট করার জন্য। আচ্ছা, এবার যদি আমরা আসি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, তো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা যদি দেখি যে এটা হচ্ছে এমআর রেখা, এটা হচ্ছে এআর রেখা। তো এআর রেখাই হচ্ছে আমাদের এখানে চাহিদা রেখা, বা পি আমরা মূলত এটাকেই ধরে থাকি। তো এমসি রেখা যখন আমরা দেখতেছি, এই যে দেখো এমসি রেখা, এমসি রেখা গিয়ে এই যে এইখানে ভারসাম্য বিন্দুতে মিলিত হচ্ছে, এটা গিয়ে এমআর সমান এতটুকু হচ্ছে, তার মানে এতটুকু হচ্ছে আই। এবার আমরা দেখতেছি এসি উপর দিয়ে গমন করতেছে, তার মানে ফার্ম এতটুকু লস করতেছে, তাই না? এখন উৎপাদন বন্ধ করে দিবে নাকি উৎপাদন চালিয়ে যাবে, সেটা দেখার জন্য আমাদের এভারেজ ভেরিয়েবল কস্টটা দেখতে হবে। তো দেখো ভেরিয়েবল কস্টটা এতটুকু নিচে। আচ্ছা, এভারেজ ভেরিয়েবল কস্ট সেটা নিচে হওয়ার কারণে কি হচ্ছে, দেখো আমাদের এতটুকু প্রফিট হচ্ছে। তো যেহেতু আমাদের স্বল্পকালে লস হচ্ছে, বাট অ্যাটলিস্ট ভেরিয়েবল কস্টটা উঠে আসতেছে, তো আমরা উৎপাদনটা চালিয়ে যাব দীর্ঘকালে প্রফিট করার জন্য। তাহলে দেখো যে ক্ষতি স্বীকার করেও কখন ফার্ম উৎপাদন চালিয়ে যাবে, এই দুইটা সিচুয়েশনে শর্ত দুইটা একটু বুঝিয়ে দিই। এই দুইটা শর্ত হচ্ছে আমাদের যে কোনো ফার্মের ভারসাম্যের জন্য। এখন এই এই যে এক্সট্রা যে কন্ডিশনটা, এইটা ফিল আপ করার জন্য আমাদের 3 নম্বর শর্তটা অ্যাপ্লিকেবল হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের এসি রেখা অবশ্যই প্রাইস থেকে বেশি হবে, তখনই তো লস হয় মূলত, তাই না? অর্থাৎ আমাদের এভারেজ কস্ট যখন প্রাইসের চেয়ে বেশি হয় তখন আমাদের লস হয়, বাট এভারেজ ভেরিয়েবল কস্ট যেটা আছে সেটা অ্যাটলিস্ট প্রাইস থেকে কম হতে হবে, তখন আমাদের স্বল্পকালের যে ইয়াটা আছে, আমাদের ভেরিয়েবল কস্টটা আছে, সেটা উঠে আসবে।